আজকে আমরা দেখব আমরা হচ্ছে এর আগে যে প্রমাণ তড়িৎ বিভবের ম্যাথগুলো দেখছিলাম ইএমএফ বের করা ওই জি ভাই। ম্যাথগুলো একটু সিম্পল ছিল। এইটাও অ্যাকচুয়ালি সেমই। আমরা এর আগে যেটা করছিলাম আমরা জাস্ট এই পার্টটুকু বের করতাম, দেখবা প্রত্যেকটাতে একটা নট থাকতো উপরে, আমরা এইটা বের করতাম। কিন্তু প্রবলেম যেটা সব সময় তুমি হচ্ছে এই জিনিসগুলোকে হচ্ছে প্রমাণ অবস্থায় পাবা না, এগুলো টেম্পারেচার চেঞ্জ হবে, ঘনমাত্রা চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হয়। তখন হচ্ছে আমি আর নরমালি যেটা করতাম তোমার জারণ বিভব জারকের যার হচ্ছে জারণ হয় তার জারণ বিভব বিভবের সাথে যার বিজারণ হয় তার বিজারণ বিভব যোগ করতাম। যোগ করলে হচ্ছে আমার তড়িৎদ্বারের এই যে ইনর সেলটা পেয়ে যেতাম। কিন্তু যখন হচ্ছে আমার এগুলার ঘনমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হয়, এগুলোর উপর ডিপেন্ড করে আমার তখন এই ভ্যালুগুলোও চেঞ্জ হয়ে যায়। সো এইটার সলিউশন দিছে হচ্ছে নানস্ট। নানস্ট একটা ইকুয়েশন দিছে, ওই ইকুয়েশন দিয়ে তুমি এগুলো চেঞ্জ হইলেও এক্সাক্ট যে হচ্ছে ইএমএফটা আছে ওইটা তুমি বের করতে পারবে। সো ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে দেখো, তুমি ইএমএফটা বের করবা, ওইটা হচ্ছে প্রমাণ ইএমএফ যেটা তুমি পাইছো, যেটা আমরা নরমালি বের করি, ওইটার সাথে আরটি ডিভাইড বাই 2f লন সামথিং এরকম একটা কিছু লিখছে। এই জিনিস এটা আসলে কি অ্যাকচুয়ালি কি? আরটি একটা হচ্ছে এম বলতে কি জিঙ্কের একটা বোঝাচ্ছে? কপারের, মানে এখানে আলাদাভাবে লিখছে। একটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোডের ইয়া, আর একটা হচ্ছে কপার ইলেকট্রোড। আগের জিনিসপাতি নিয়ে আসতেছে, নিয়ে মানে ড্যানিয়েল কোষ নিয়ে কথা হচ্ছে আর কি। আমরা জানি ড্যানিয়েল কোষে কি থাকে, দুইটা ইলেকট্রোড থাকে, একটা থাকে জিঙ্ক, একটা থাকে কপার। জিঙ্কটাকে কি করা হয়, জিঙ্কের সালফেটের মধ্যে ডুবায় রাখা হয়, কপারটাকে কপারের সালফেটের মধ্যে ডুবায় রাখা হয়। কপার। দেন একটার জারণ হয়, একটার বিজারণ হয়, জি তাই না? এটা তো ড্যানিয়েল জি কোষ ছিল। ওইটাতে জি আলাদাভাবে লিখছে যে হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড আর কপার ইলেকট্রোডের মধ্যে বিজারণ বিভব এভাবে বের করছে নার্সের ইকুয়েশন দিয়ে। মানে ফাইনালি তুমি যে জিনিসটা পাবা, ফাইনালি তুমি নার্স একটা ইকুয়েশন থ্রো করছে, ওই ইকুয়েশনটা হচ্ছে এইটা। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে তুমি একটা সেলের ইএমএফ বের করবা, ওইটা হবে হচ্ছে প্রমাণ অবস্থায় তার ইএমএফ মাইনাস 2.303 আরটি। এই 2.303 আনছে হচ্ছে লনের জায়গায় লগ আনার জন্য, মানে এখানে অ্যাকচুয়ালি লন ছিল, লনটাকে লগে কনভার্ট করতে হইলে এর দ্বিগুণ করতে হয়। সো 2.303 আরটি, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টি হচ্ছে ক্যালভিনের টেম্পারেচার, ডিভাইড বাই 2f লগ Zn2 প্লাস বাই কপার 2 প্লাস। এটা কি? এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে উৎপাদ, আমরা তো বিক্রিয়াটা আমি জানি, জি। উৎপাদ ডিভাইডেড বাই কি বিক্রিয়ক, আয়ন। জাস্ট আয়নটা নিয়ে দেখবো, সলিড গুলাকে দেখবো না। উৎপাদায়ন ডিভাইড এখানে বাই শুধু এখানে শুধু আয়ন গুলো দেখবো ভাই, তার মানে আয়নটাকে দেখবো, কারণ ঘনমাত্রা তো আয়ন দিবে, সলিড তো তোমাকে ঘনমাত্রা দিবে না। এটা সলিড অবস্থায় আছে, এটা তো তোমার এদের ঘনমাত্রা নিয়ে তো আমার কোনো কাজ নেই। যে আয়ন আছে সেই প্রভাব ফেলবে, আয়নের ঘনমাত্রা চেঞ্জ হবে, দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। তো এটাকেই আলাদাভাবে লিখছে যে এটা হচ্ছে ইনট সেল মাইনাস 2.303 আর টি এন এফ। এন এফ হচ্ছে ওই যে আমরা যেই এন পড়ছিলাম তোমার তুল্য ভর, যেটা 2 3 এরকম হইতো। ধরো সোডিয়ামের হচ্ছে 1, ক্যালসিয়ামের হচ্ছে 2, এরকম ছিল না? ওইরকম আর কি। পটাশিয়ামের 1, ওই ওই ভ্যালুটা। এফ হচ্ছে ফ্যারাডের সংখ্যা 996,500, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার, লগ কিউ, কিউটা হচ্ছে মানে এই জায়গাটা, এটাকে কিউ দিয়ে প্রকাশ করতেছে। উৎপাদ ইনটু উৎপাদ টু দি পাওয়ার এক্স, বিক্রিয়ক টু দি পাওয়ার ওয়াই। এই এক্স ওয়াইটা কি? এই এক্স ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, মানে ধরো এখানে যদি হচ্ছে, ধরো এখানে যদি এক্স সংখ্যক কপার থাকতো আর ওয়াই সংখ্যক জিঙ্ক তৈরি হতো, তখন আমি কি করতাম, জিঙ্কের যেটা ঘনমাত্রা ছিল ওইটার উপর জিঙ্ক যতগুলো আছে ওইটা পাওয়ার হিসেবে দিতাম, আর কপারের ঘনমাত্রার উপরে এটা পাওয়ার হিসেবে দিতাম। আমরা জানি যতগুলো থাকে এটা পাওয়ার ঘনমাত্রার উপরে পাওয়ার হিসেবে চলে যায়। ফার্স্ট পেপারে পড়ছো যখন ঘনমাত্রা ম্যাথ গুলা করতে, ওখানে হচ্ছে এই যে তোমার আয়নিক গুণফল, তারপরে দ্রাব্যতার গুণফলের ম্যাথ গুলাতে এরকম হইতো যে যতগুলো থাকতো ওইটাকে আমরা ঘনমাত্রার উপরে পাওয়ার হিসেবে দিতাম। সো ওইটাই অ্যাকচুয়ালি। সো ফর্মুলা মেইনলি হচ্ছে এইটা, যে তুমি একটা কোষের
ইএমএফ বের করবা বা কোষ বিভব বের করবা নার্সের ইকুয়েশন দিয়ে, যখন আমার কন্ডিশনগুলো চেঞ্জ হবে ওইটা কি হবে, ওইটা হচ্ছে ইনট সেল মানে তোমার যেটা প্রমাণ অবস্থায় ওইটা থেকে এই আরটি ডিভাইড বাই এনএফ লন কিউ অথবা 2.303 আরটি ডিভাইড বাই এনএফ লগ কিউ বা বিয়োগ করতে হবে, তাহলে তুমি ওই কোষের ওই অবস্থায় বিভবটা পাবা। আমরা যদি ম্যাথে করি, এখানে কি দেখাইছে কোনটা উদাহরণ হিসেবে, এখানে একটা দেখাইছে যেমন কাজটা করা হয়েছিল 25°C তাপমাত্রায়, ঘনমাত্রা ছিল 1 মোলার, এরকম ব্লা 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 ব্লা, ওইটার হিসাব করে এখানে দেখাইছে। আমরা ডিরেক্টলি ম্যাথে যাই, এটা দেখার দরকার নেই আমাদের। প্রবলেম সমস্যা, দেখো কি বলছে, 25°C তাপমাত্রায় 0.5 মোলার জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক তড়িৎদ্বার ডুবালে তখন ওই তড়িৎদ্বারে বিভব কত হবে, তড়িৎদ্বার বিভব বের করতে বলছে। তো 25°C তাপমাত্রায় 0.5 মোলার, দেখো জিঙ্কের আয়নের ঘনমাত্রা দিয়ে দিছে, তারপরে দেখো জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ বিভবটাও দিয়ে দিছে, এটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ বিভব, এই যে ই নট দেওয়া আছে। এখানে শুধু একটা তড়িৎদ্বারের কথা হইছে, কোষেরটা চাইতেছে না, এখানে এখানে শুধু জিঙ্কের তড়িৎদ্বার বিভবটা চাইতেছে, কারণ ওটার ই নট দেওয়া আছে। এখানেও এরকম একটা জিনিস ছিল যেটা লেখা ছিল নার্সের ইকুয়েশন অ্যাকচুয়ালি, এই যে তড়িৎদ্বারের বিভব কি করতে হয়, তড়িৎদ্বারের ইনটের সাথে এটা যোগ করতে হয় তড়িৎদ্বার বিভব বের করার সময়। তো ওই কাজটা এখন করবে। তো এখানে দেখো আমার ইনটটা দেওয়া ছিল, এখন এখানে হচ্ছে বের করতে হবে, কি কি বের করতে হবে আমাকে দেখো দিছে। এখন আমাকে বলছে তড়িৎদ্বারের বিভব কত হবে তা নির্ণয় করো। তো এখানে আমার বিক্রিয়াটা কি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হবে, দুইটা ইলেকট্রন দিবে, জারণ বিক্রিয়া, তাই না? এখানে হচ্ছে আচ্ছা শর্টকাট ইউজ করছে, এখানে শর্টকাট ইউজ করছে, এগুলো দেখাইতে হবে, ভেজাল কোথায় শর্টকাটটা ইউজ করছে, যে এখান থেকে ফর্মুলা চেঞ্জ করে শর্টকাট বানাইছে, শর্টকাট ইউজ করে অঙ্কটা করছে। ওকে, দেখো শর্টকাটটা কি, তোমার হচ্ছে এখানে কন্ডিশন ছিল যে জার্মান রসায়নবিদ নার্স প্রমাণ অবস্থায় অর্থাৎ 25°C তাপমাত্রায় বিক্রিয়কের 1 মোলার ঘনমাত্রায় নির্ণীত ইলেকট্রোডের বিভব মান এর অপ্রমাণ অবস্থায়, ওই মানে অপ্রমাণ অবস্থা বলতে প্রমাণ অবস্থা ব্যতীত যে কোনো অবস্থায় ইলেকট্রোডের বিভব মানের সাথে মানে সম্পর্ক স্থাপন করে, মানে দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে এই ফর্মুলা দুইটা দেয়। এখান থেকে মেইনলি আমার পরের ফর্মুলা ড্যানিয়েল কোষের মানে সেলের ফর্মুলাটা ডিরাইভ করে। আচ্ছা করলো, এরপরে কি করছে দেখো, আমরা জানি আর এর ভ্যালু হচ্ছে এটা, টেম্পারেচার ছিল 25°C মানে 298 কেলভিন। তারপরে কি ছিল, এখানে তোমার আমরা জানি F এত কুলম্ব, এটা আমরা জানি। তো এখন এখানে যেটা করছে তোমার এই যে এই পার্টটুকুতে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই তিনটা কনস্ট্যান্ট, জি এগুলোর ভ্যালু তো চেঞ্জ হবে না। সো এইগুলোকে ভাগ দিয়ে দিছে একবারে, ভাগ দিয়ে কি পাইছে তোমার এই যে 2 পয়েন্ট এত আর এফ, এটা করছে এখানে যেহেতু 25°তে করছে তাই ওটাকেও কনস্ট্যান্ট হিসেবে ধরে এগুলোকে যখন ক্যালকুলেট করছে মানে 2.303 ইন্টু আর এর ভ্যালু নিচে হচ্ছে এখানে 8.314 ইন্টু 298 কেলভিন ডিভাইডেড বাই 96500, এটা করে পাইছে 0.0592। থাকে কি এর সাথে থাকে কি, যে ভ্যালুটাকে চেঞ্জ করছে, চেঞ্জ করে আর কি আনসার দেখি এখানে ইউনিট লিখছে
আমার n এর ভ্যালুটা থাকতেছে ওইটা রেখে দিছে, লগ কিউ থাকতেছে ওইটাও রেখে দিছে। এরপর দেখো উদাহরণ 1 এ কি করছে। উদাহরণ 1, ড্যানিয়েল কোষের বেলায় কোষ ডায়াগ্রামটা দিয়ে দিছে। এরপর বলছে ড্যানিয়েল কোষের বিক্রিয়াটা এটা, নান্স ইকুয়েশন এইটা, এগুলো আমরা দেখছি। নান্স ইকুয়েশনটাকে সিম্পলি লিখছে, যদি এটা দরকার হয় না আমরা ডিরেক্টলি করতে পারি। মানে এই জিনিস মুখস্থ করার থেকে ডিরেক্টলি ওইটাতে বসালে বের হয়ে আসে, হুদায় এত ঝামেলার মধ্যে যাওয়া লাগে না। সেখানে যেটা করছে ওই সেকেন্ড ফর্মুলাটা, মানে তোমার চেঞ্জ করা ফর্মুলাটা নিছে, যেখানে তোমার জিঙ্ক উৎপাদ ছিল ওটা উপরে রাখছে, কপার বিক্রিয়ক ছিল ওটাকে নিচে রাখছে। দেন এখানে হচ্ছে ওগুলা ভ্যালু বসাইছে, দুইটাই 1 মোল 1 মোল ছিল। এখানে এখানে দেখো এটা 1 মোলার ছিল, এটা 1 মোলার ছিল, দেখে ওইটার ভ্যালু 1 হয়ে গেছে, ভাগ দিছে, ভাগ দিয়ে তুমি 1ই পাইছো। তো সব ভ্যালু বসানোর পরে এটা বের করছে। যেটা দরকার ছিল না, দরকারই ছিল না, এটা তুমি নরমালি বের করতে পারতা। তুমি নরমালি কি করতা, ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল প্লাস, প্লাস না মাইনাস 2.303 ইন্টু 8 পয়েন্ট কত, গ্যাস ধ্রুবক কত, জি ভাই। তোমার। এরপরে আমরা 8.314 গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু 8.314, 2.303 আর টি, টি কত, এখানে টি দেওয়া নাই যেহেতু 25 ডিগ্রি ধরে নিছে, নরমাল ইয়াতে 25 ডিভাইডেড বাই তোমার এনএফ, এন হচ্ছে এখানে কত 2, যেহেতু জিঙ্ক আর কপার ছিল, ইন্টু 96500 লগ উপরে জিঙ্কের ঘনমাত্রা নিচে কপারের ঘনমাত্রা। এখন আমরা দেখতেছি এখানে কপারও আছে 1 মোল, জিঙ্কও আছে 1 মোল, সো 1/1, ঠিক আছে। জি। লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এর ভ্যালু কত, লোগনের ভ্যালু 0 না ভাই? 0 তো। 0, সো এটার কোনো দামই নাই। তো তুমি পাবা ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল, যেটা এখানে পাইছি। তো ই সেল হচ্ছে তোমার যে 1 ছিল ওটা বসাই দিছে। এবার দেখাইছে এটা ছিল যখন তোমার ঘনমাত্রা সেম হচ্ছে, জিঙ্কের আর কপারের ঘনমাত্রা যখন সেম হচ্ছে তখন এটা হচ্ছে, তখন কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। কিন্তু দেখাইছে যদি জিঙ্কের ঘনমাত্রা কপারের থেকে কম হয়, যদি জিঙ্কের ঘনমাত্রাটা কপারের থেকে কম হয় তখন কি হবে ওটা দেখাইছে। দেখুন বলছে কম হইলে ধরে নিছে, ধরো জিঙ্কের ঘনমাত্রা হচ্ছে এত, সাপোজ জিঙ্কের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻4 মোল আর কপারের ঘনমাত্রা হচ্ছে 2। তোমার ফর্মুলাটাকে বোঝাচ্ছে আর কি, এগুলো অঙ্ক না, অঙ্কে তো তোমাকে সব দিয়ে দিবে। প্রথমে দেখাইছে যখন ঘনমাত্রা দুটো সেম হচ্ছে তখন কোনো চেঞ্জ আসতেছে না, বাট যখন ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে তখন কিভাবে চেঞ্জ হচ্ছে এটা দেখাচ্ছে এখন। তো কপারের ঘনমাত্রা ধরো 2, তাহলে এখানে কপারের ঘনমাত্রাটা মানে বিক্রিয়কের ঘনমাত্রাটা উৎপাদের থেকে বেশি, তাহলে কি হবে, তাহলে আমার এই জায়গায় একটা ভ্যালু আসবে, তখন আমি কি পাবো, লগের ভ্যালুটা আমার আসবে তখন লগ উপরে থাকবে হচ্ছে 10⁻⁻4, এটা নিচে থাকবে হচ্ছে 2, এইটার সাথে এই পার্টটুকু গুণ হবে, তো এখানে আমি একটা ভ্যালু পাবো 2.303 ইন্টু 8.314 ইন্টু, আচ্ছা এটা 25 না, এটা 298 কেলভিনে, 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500, এইটার সাথে লগ 10⁻⁻4 ডিভাইডেড বাই 2 একটা ভ্যালু আসে। তো ই সেল ইজ ইকুয়ালস টু হবে ই নট সেল মাইনাস, তোমার চিহ্ন ছিল একটা, সো সো তোমার মাইনাস ছিল আর এই লগ সহ ভ্যালু আসে -0.127, মানে আলটিমেটলি হবে +0.1279। ইনট সেলের ভ্যালু ছিল হচ্ছে 1.1, ওটার সাথে এটা অ্যাড হবে আর কি, অ্যাড হয়ে এটা যদি 1.1 হয় এটার সাথে এই 0.127 অ্যাড হবে, তো
তুমি পাবা 1.227 1.227 বা 23। সো বেড়ে যাবে যদি উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের থেকে কম হয়, তখন আমার ইনট সেলটা বেড়ে যায়। বেড়ে গেল, এটা বের করতে হয়েছে। তোমাকে এক এক সময় এক একটা দিবে, তুমি এটাই বের করবা, এটাই কাজ। এই ইনট সেল কখনো দেওয়া থাকবে, কখনো দেওয়া নাও থাকতে পারে, কখনো ডিরেক্টলি দেওয়া থাকবে, কখনো তোমাকে আবার আগের মতো করে বের করতে হবে। ওইটার সাথে নানস্টের যেই এক্সট্রা পার্টটুকু আছে, এই এক্সট্রা পার্টটুকু যোগ বা বিয়োগ করতে হবে। নরমালি বিয়োগ করি আমরা, মানে তোমার এই যে এই পার্টটুকু বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তুমি অ্যাকচুয়াল কন্ডিশনে, বা তোমার যেগুলোকে বলতেছে তোমার এখানে এই যে অপ্রমাণ অবস্থায় ইলেকট্রোডের যে ইএমএফটা আছে বা যে বিভবটা আছে, ওইটা তুমি বের করতে পারবে। এটাই মেনলি আমরা করবো এই জায়গায়, আমাদের এই ম্যাথের এই পার্টটুকু বাদ ছিল এখানে। তো দেখো উদাহরণ 2 কি বলছে, একযোজী এবং দ্বিযোজী আয়ন বিশিষ্ট একযোজী এবং দ্বিযোজী আয়ন বিশিষ্ট তড়িৎ কোষের বেলায় কোষ ডায়াগ্রাম, কোষ বিক্রিয়া এবং নান্সট সমীকরণ মতে ইএমএফ প্রকাশ নিম্নরূপে করা হইল। সো দিয়ে দিছে কোষ ডায়াগ্রাম, তোমাকে দিয়ে দিছে একটা নিকেলের সাথে হচ্ছে সিলভার। নিকেল হচ্ছে দ্বিযোজী, সিলভারটা হচ্ছে একযোজী। কোষ বিক্রিয়াটা লিখছে, এখানে একজনের জারণ হচ্ছে, একজনের বিজারণ হচ্ছে। কার জারণ হচ্ছে? নিকেলের জারণ হচ্ছে। নিকেল 2টা ইলেকট্রন দিয়ে নিকেল থেকে নিকেল 2+ হয়ে যাচ্ছে, 2 আর প্লাস সিলভার একটা ইলেকট্রন নিয়ে সিলভার আয়ন থেকে সিলভার তৈরি করতেছে। তো এখানে আমার কোষ বিক্রিয়াটা দাঁড়াবে এরকম, মানে যোগ করছে, জারণ বিক্রিয়া প্রথমে লিখছে বা বিজারণ বিক্রিয়া লিখছে, এরপরে 2টা যোগ করে কোষ বিক্রিয়াটা এটা পাইছে। এবার আমাকে ইএমএফটা লিখতে বলছে। তো ইএমএফ এ এখানে হচ্ছে এই 5 পয়েন্ট ওটা দিয়ে লিখছে, বাট আমরা ওটা দিয়ে না লিখলেও হবে। এখানে দেখো টেম্পারেচার কিছু বলে নাই, উল্লেখ না করলে, তোমাকে যেহেতু বলছে নানস্টের ইকুয়েশন ইউজ করতে, তোমাকে 25 ডিগ্রি ধরে ওইটা করতে হবে। তো এখানে ওই পার্টটুকুর ক্যালকুলেশনটার জায়গায় তোমার 0.0592 বসাই দিছে ডিরেক্টলি। আমরা আগেরটা দিয়ে করবো, আমরা মেইন ফর্মুলা দিয়ে পুরো অঙ্কটা করবো। সো এইটুকু নিয়ে আমার কোনো ঝামেলা নাই। দেন দেখো লগ নিকেল ডিভাইড বাই এজি টু দি পাওয়ার 2। কেন? কারণ এই যে বিক্রিয়কে 2 অণু ছিল, দেখে ওইটাকে আমাকে ঘনমাত্রার উপরে পাওয়ার হিসেবে দেখাইতে হইছে। এইটাই এই ইকুয়েশনটাই তোমাকে দেখাইতে বলছে। এন্ড এন এর ভ্যালু কত ছিল দেখো, 2টা ইলেকট্রন দিচ্ছে, তো এন এর ভ্যালু 2। তাহলে আমার ইকুয়েশনটা আমি কেমনে লিখবো? ইকুয়েশনটা লিখবো ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস কি 2.303 আরটি। আর এর ভ্যালু কত? 8.314 8.8 298 ডিভাইডেড বাই 2টা ইলেকট্রন দিছিল, সো এন এর ভ্যালু 2 ইনটু into 9 ফ্যারাডে 96500 ইনটু লগ, এখানে আমার বিক্রিয়ক উৎপাদ উপরে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, আর বিক্রিয়কের উপর একটা পাওয়ার। এটা আমার নার্সারি ইকুয়েশন, এটা লিখতে বলছে এখানে। দেন কি বলছে দেখি, উপরিউক্ত বিক্রিয়া নিম্নরূপ লিখলো, আচ্ছা এখানে সাধারণ রূপে দেখাইলো, দেন করলো, সমস্যা নেই আমাদের ওইটা। এগুলাও হাবিজাবি লিখা। এরপরে আমরা আবার এটাতে ব্যাক করি, এখানে তড়িৎদ্বারেরটা চাইছে। সো এখানে জিঙ্কের ছিল তোমার, দেখো জিঙ্কের ওইটা দিয়ে দিছিল। এখানে ওই শর্টকাট দিয়ে করতেছে, আমরা শর্টকাট দিয়ে করবো না, আমরা নর্মালি যেভাবে শিখছি ওভাবেই করব। সো আমার হচ্ছে এখানে জিঙ্কের ইনট সেল দেওয়া ছিল, আমাকে ই সেল বের করতে হবে, বা ই সেলও বলবো না যেহেতু এটা সেল না, ই জিঙ্ক Zn2+, এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমি ই নট মানে প্রমাণ অবস্থায় এইটার ভ্যালু থেকে কি করব, 2.303 RT আর 413 ইন্টু টেম্পারেচার দেওয়া ছিল 25, 413 কেন, 314 ইন্টু টেম্পারেচার দেওয়া ছিল। দেন জিঙ্কের এন এর ভ্যালু কত, 2,96500, এটা ইন্টু ইন্টু তোমার কি এখানে কি তৈরি হয়,
জিঙ্ক থেকে Zn2+ তৈরি হয়। তো এখানে আমার জাস্ট এই উপরেরটা থাকবে, আর নিচের এটা রিয়াকে আমি 1 ধরবো। সো এখানে লগ Zn2+ এর অনুপাত এটুকু ভ্যালু বসাবা। Zn এর রিয়া কত ছিল 0.5, ওইটা বসাইলে এটা আসবে। দেখি কত আসে। তোমার এইটা ছিল হচ্ছে 0.76, এটা দিয়ে দিছে -2.303 into 8.314 into 298 divided by 2 into 96500 log 0.5। log 0.5 অনেক ছোট আসে, 0 আসে হচ্ছে -8.899 into 10 to the power -3। এটা থেকে যখন বাদ দিব তখন ওইটা থেকে আসবে হচ্ছে 0.7689, এই ভ্যালুটা। মানে ফর্মুলা সেমই থাকতেছে, শুধুমাত্র এই জায়গাটুকুতে চেঞ্জ হচ্ছে, কারণ এখানে তোমার মানে একটা তো সলিড ছিল, তুমি দুইটাকে ইয়া করতে পারবে না। তো তোমাকে এখানে জিঙ্কের যে ঘনমাত্রা আছে ওইটা দিয়ে করতে হবে। তো এখানে দেখো ওভাবেই দেখানো। তড়িৎদ্বারের যখন ছিল, মানে তোমাকে যদি আলাদাভাবে তড়িৎদ্বারেরটা বের করতে বলে, লগ বা লনের ভিতরে শুধু ওইটার ঘনমাত্রা দিলেই হবে, কোনো উৎপাদ বা বিক্রিয়ক এরকম কিছু রাখা লাগবে না। আর যদি হচ্ছে কোষেরটা বের করতে বলে তখন তোমাকে উপরে উৎপাদ রাখতে হবে, নিচে বিক্রিয়ক রাখতে হবে, এটুকু তফাৎ। সো এটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বারের বিভব বের করলাম আমরা। এরপরে দেখি কি বলছে। উদাহরণ সমস্যা 4.31। 25°C তাপমাত্রায় একটা জিনিস দিয়ে দিছে, দেখো নিকেল 2+ এর ঘনমাত্রা দিয়ে দিছে, Ag+ এরও ঘনমাত্রা দিয়ে দিছে। সে একটু আগে আমরা এটার ইকুয়েশন বানাইছি, ওইটার ঘনমাত্রাটা দিয়ে দিছে। মানে তোমার এই যে এই ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনে এটার ঘনমাত্রা আর এটার ঘনমাত্রা দিয়ে দিছে। দেখি ইনট সেল দিছে কিনা। দেখো ইনট সেল দেয় নাই, কিন্তু নাকি দিয়ে দিছে, হ্যাঁ ইনট সেল, না ইনট সেল দেয় নাই। দেখো জারণ বিভব বিজারণ বিভব দিয়ে দিছে। এখন আমাকে এই দুইটা থেকে ইনট সেলটা বের করতে হবে, মানে এটা বের করতে হবে। এটা কিভাবে পাবো? এখানে জারণ হয় কার, আমরা দেখি জারণ হয় কার। এখানে তোমার দেখতেছি নিকেলের জারণ হচ্ছে, তাইলে আমার নিকেলের জারণ বিভব লাগবে। এখানে কি নিকেলের জারণ বিভব দিছে নাকি বিজারণ বিভব দিছে? বিজারণ বিভব দিছে। দেখো তো আমার নিকেলের জারণ বিভব হবে হচ্ছে Ni থেকে Ni2+, আমার এটা লাগবে। আমাকে দিছে Ni2+ থেকে Ni, তো আমি চিহ্নটা চেঞ্জ করে 0.25 বসাই দেব, এটা আমার জারণ বিভব, তাই না? তারপরে Ag এর দেখো প্লাস থেকে যে হচ্ছে বিজারণ হচ্ছে, আমাকে দিছে কি বিজারণ বিভবটাই দিছে। তো আমার এখানে লাগবে Ag+ থেকে Ag, যেটা আমাকে দিয়ে দিছে 0.8 ভোল্ট। তাইলে আমি ইনট সেলটা কত পাবো? এই ইনট সেলটা আসবে হচ্ছে এই দুইটা যোগফল 25 প্লাস 0.80। মাঝখানে ক্যালকুলেশনটা আমি আগে পাইছি, মানে এইটা। তাইলে আমি যদি পুরা ক্যালকুলেশনটা করি তাহলে আমার কি আসবে? ইনট সেলের ভ্যালু আসবে হচ্ছে 0.25 প্লাস 0.8, মানে হচ্ছে 1.05 মাইনাস, আর এইটুকুর যদি ক্যালকুলেট করি তাহলে আসবে আমার 2.303 into 8.314 into 298 divided by, এখানে দুইটা ইলেকট্রন দেয়, সো n এর ভ্যালু 2 into log, উপরে কে থাকবে? উপরে থাকবে হচ্ছে নিকেল, নিচে থাকবে Ag এর ঘনমাত্রার স্কয়ার। সো নিকেলের ঘনমাত্রা এখানে দিছে হচ্ছে 0.1 ডিভাইডেড বাই Ag এর ঘনমাত্রা, Ag এর ঘনমাত্রা কত? 0.1 ডিভাইডেড বাই 0.2 এর স্কয়ার। সো এখানে আমি পাবো 0.01176। 1.05 থেকে এটা বাদ দিলে আসবে 1.038। দেখি ক্যালকুলেশনে ভুল করলাম। 0.11
7 8 না ভাইয়া? 1.05 জিরো। আচ্ছা, কোথাও ভুল করছি মনে হয় ক্যালকুলেশনে। আমরা তো একই ক্যালকুলেশনই করছি। আচ্ছা, আবার লিখি তো, One দেখি পরে। 1.05 minus 0.1167 equal to লিখতে ভুল করছি। দেখো, এটা আমরা বের করলাম 1.05। এর পরেরটুকু করি। 1.05 মাইনাস 2.303 ইন্টু ভাই এটা হবে 0.932 কোনটা? 1.05 minus 0.1167 equal ক্যালকুলেটর to বসাইছো? দেখো ঠিক ঠিক বসাইছো কিনা। টেম্পারেচার কত জি ছিল? টেম্পারেচার ছিল 25, মানে 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 লগ, উপরে থাকবে 0.1, নিচে থাকবে 0.2 এর স্কয়ার। এবার বসায় দেখো কত আসে। তাহলে আগে এটা হিসাব করি। -1.3 2.303 into 8.314 into 298 divided 2.96500 into log 0.1 divided আমার তো এটা আসে। এটা কি ক্যালকুলেশনে ভুল করছে? এটা লগ point চেক। square। আমার এরকম আসে কেন? আমি ভুল করলাম নাকি? তোমার কি মিলছে? না তো ভাইয়া। এটা ক্যালকুলেশনে ভুল করছে। আমি এটা বসাইলাম, এটা বসাইলেও 1.038 আসে। বসাই দেখো, এটা বসাই দেখো, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এখানে n এর ভ্যালু 2 বসাইছে, এটা তো ভোল্ট, এটা ভ্যালু নেই। এটার ভ্যালু 0.1, এটার ভ্যালু 0.2 স্কয়ার, আর এটা ভ্যালু 1.05। বসাই দেখো 1.038 আসে। তোমার বইয়ে কি ভুল ভ্যালু দেওয়া কিনা দেখো, চেক করো। বইয়ে তো সেমই আছে এটা। তুমি ক্যালকুলেট করে দেখো, ভ্যালু ভুল আসে। হ্যাঁ 1.038 তো আসে। আমার ওইটাই আসলো। ক্যালকুলেশনে ভুল করছে, ক্যালকুলেশন ভুল। আমাদের ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে, মানে আমরা যে প্রসেসে আগাচ্ছি এই প্রসেস হবে। উদয় 0.059 যাওয়ার দরকারই নেই। একটা ফর্মুলা মনে রাখবেন আসছে, ওইটা হচ্ছে তোমার ইনার্ট সেল ই সেল ইজ ইকুয়ালস টু ইনার্ট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF লগ উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। এটা মনে রাখবে, এটা দিয়ে সবকিছু হবে। দেখো পরেরটা 25°C তাপমাত্রা এরকম এরকম। আবারও সেম, দেখো এখানে আবার কি দিছে দেখি। দেখো একটা দিছে ক্যাডমিয়ামের জারণ বিভব, ক্যাডমিয়ামের ঘনমাত্রা, হাইড্রোজেনের বিজারণ বিভব, হাইড্রোজেনের ঘনমাত্রা, আর কি দিছে ক্যাডমিয়ামের বিজারণ বিভবটা দিছে। তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আমার লাগবে হচ্ছে ই ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম টু প্লাস, দেওয়া আছে উল্টাটা, সো আমি এটাকে পজিটিভ বানায় নিব এইটা। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমার কি লাগবে? আমার লাগবে ই হাইড্রোজেন প্লাস থেকে ই হাইড্রোজেন, এটা তাই না? এই দুইটা আমার জি ভাই। লাগবে। তারপরে আমাকে নানস্টেড ইকুয়েশনের জন্য ঘনমাত্রাও দিয়ে দিছে। তো আমি যদি ইকুয়েশন কমপ্লিট করি, প্রথমে জারণ বিক্রিয়া লিখছে, বিজারণ বিক্রিয়া লিখছে, দেন দেখো দুইটা ইলেকট্রন দেয়, হাইড্রোজেন দুইটা ইলেকট্রন নেয়। সো আমার এন এর ভ্যালু কত? 2। এন এর ভ্যালু 2, কারণ দুইটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে।
এরপরে আমাকে ঘনমাত্রা দিয়ে দিছে, ক্যাডমিয়ামের ঘনমাত্রাও দেওয়া আছে, হাইড্রোজেনের ঘনমাত্রাও দেওয়া আছে। এখানে জারণ বিভব শুধুমাত্র একজনের দিছে, কেন? কারণ হাইড্রোজেনটা 0, এটা মুখস্থ, হাইড্রোজেনের বিভব 0, হাইড্রোজেন তো চেঞ্জ হইতেছে না, তো ওটাকে আমরা 0 ধরতেছি। তাইলে আমার যখন ই সেলটা বের করতে বলবে তখন আমি কি করব? এটা হবে ই নট সেল মাইনাস 2.303 RT মানে 8.314। টেম্পারেচার কত ছিল? টেম্পারেচার দেয় নাই, সো 25-এরটাই ধরতে হবে। 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 লগ, উপরে থাকবে কে? বিক্রিয়কে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম মানে 0.02 ডিভাইড বাই 0.2। পাওয়ার থাকবে কারো? হ্যাঁ, এই যে হাইড্রোজেন দুইটা ছিল, সো হাইড্রোজেনের উপরে পাওয়ার থাকবে, সেটা করলে তুমি পাবা। ই সেলের ভ্যালু কত হবে? ই সেলের ভ্যালু হবে হচ্ছে তোমার কত, দুইটা যোগফল, জারণ বিভব বিজারণ বিভব মানে 0.402 প্লাস 0, এটার সাথে ওইটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে এটা, যে ই সেল, আর ওইটা থেকে ভ্যালু পাইছে এটা। বুঝছো? জি ভাই। দেন সামনে বলছে কোষ বিভব এত, পজিটিভ আমাদের কোষ বিভব এত। আবারও দেখো ক্রোমিয়ামের এটা দেওয়া ছিল, বিভব দেওয়া ছিল, এটা থেকে তুমি ইনট সেল বের করতে পারবা, কোনটার জারণ হয় কোনটার বিজারণ হয়, ইয়া করে যোগ করলেই হয়ে যাবে। সাথে তোমাকে দেখো ঘনমাত্রা দুইটা দিয়ে দিছে, তোমাকে বের করতে হবে এন এর ভ্যালু কত হবে, এটার জন্য তোমাকে বিক্রিয়া লিখতে হবে। সো বিক্রিয়া লিখে দেখলে এখানে 6টা দিছে, সো এন এর ভ্যালু হচ্ছে 6, এটা পাইলা। ঘনমাত্রাগুলো দিয়ে দিছিল। আবার যেটা লাগতেছে এখানে দেখো, কপারে 3 ছিল, ক্রোমিয়ামে হচ্ছে 2 ছিল, এগুলো পাওয়ারে চলে যাবে, দেখো এগুলো পাওয়ারে চলে গেছে, নিচে এন আসছে, আমার মেন ফর্মুলাতেই আছে আর কি। দেন ফর্মুলা বসাইছে, তুমি ইনার সেলটা বের করে ফেলছো, একই ম্যাথ সব জায়গায়। দেন এখানে দেখো আবারও জিঙ্ক ছিল, কপার ছিল, ঘনমাত্রা দুইটা দিয়ে দিছে। ওকে, জিঙ্কেরটা দিছে, কপারটা দিছে, এখান থেকে আমি ইনার সেল পাবো। জিঙ্ক কপারের মধ্যে এন কত হবে? এন হবে 2, বিক্রিয়া থেকে আমরা জানি এন হবে 2। তারপরে সবকিছু দেওয়া আছে, তুমি বের করতে পারবা। এখানে বলছে এই যে এখান থেকে ই সেল বের করছে, আলটিমেটলি তোমার ক্যালকুলেট করছে। এটা হচ্ছে ম্যাথ, মানে নার্সারি ইকুয়েশনের ম্যাথ এইটুকুই, একই জিনিস। এই জিনিস মানে আগের অঙ্কই অ্যাকচুয়ালি, তোমাকে শুধুমাত্র ঘনমাত্রাটা এক্সট্রা দিয়ে দিচ্ছে, যেটা আগে দেওয়া ছিল না। তোমাকে ঘনমাত্রাটা এক্সট্রা দিয়ে দিচ্ছে, ওই ঘনমাত্রা আর টেম্পারেচার এগুলোর জন্য তোমাকে ওই পার্ট জাস্ট অ্যাড করা লাগতেছে, মানে এক্সট্রা একটা ইকুয়েশনে পার্ট অ্যাড হচ্ছে। তো আগের ই সেল ইনর সেল ওগুলাই আসতেছে, বাট ওগুলোর সাথে নাস্টের এই পার্টটুকু অ্যাড হচ্ছে। তো ম্যাথ সেমই অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে কিছু ইয়া দেওয়া আছে, একই ধরনের ম্যাথ, সবগুলাতেই ইএমএফ বের করতে বলছে। এই চ্যাপ্টারে তোমাকে মেইনলি ইএমএফই বের করতে বলবে, পুরো চ্যাপ্টারটা এটার উপরই। তো এটাই ছিল আজকের ম্যাথমেটিক্যাল পার্টটুকু, ম্যাথের এখানে আর কোনো পার্ট নাই। দেখি ধরো, এরপরে যা আছে সব মুখস্থ, মানে বিক্রিয়াগুলো পড়ে ধরে ধরে মুখস্থ করতে হবে, ছবি আঁকাইতে হবে। যেমন তোমার আমরা অলরেডি ড্যানিয়াল কোষ দেখছি, যে এখানে মানে এরপরে যেটা আছে, এখন তোমাকে কোষের গঠনগুলো মনে রাখ মুখস্থ করতে হবে। তোমাকে বলবে ড্যানিয়াল কোষের গঠনটা ইয়া করো, এই কোষ কেমন, এটার ইয়া ব্যাখ্যা করো, তখন তোমাকে বিক্রিয়া সহ কোষের গঠনগুলো দেখাইতে হবে। মানে দেখা যাবে হয় গ ঘতে দুইটাই ম্যাথ দিবে, না হলে একটা ম্যাথ টাইপের দিবে আর একটা তোমাকে বলবে হচ্ছে আহ কোনো কোষ এক্সপ্লেইন করতে, এরকম টাইপের প্রশ্ন আসবে। বুঝছো? পরীক্ষায় কি আসছিল? ম্যাথ আসছিল? জি ভাই। ইএমএফ এর ম্যাথ নাকি ওই যে স্বতঃস্ফূর্ত না এগুলা? স্বতঃস্ফূর্ত। কি একটাতে মানে কিভাবে আসছিল আর কি? কতে কেমন আসছিল, ঘতে কেমন আসছিল, পারছিল তো? জি ভাই, ইয়াকে গ পাইছিলাম, ঘটা কোশ্চিনটা আমি কি যে করলাম। কি আসছিল বলো, কোশ্চিনটা বলো শুনি, না হলে আমাকে ছবি দাও দেখি। কোশ্চিনটা পাইতেছি না, খুঁজতে হবে ভাই। ইয়াকে ফাইলে রাখলাম মনে হয়। মানে কেমন প্রশ্ন ছিল? গ নাম্বারে তোমাকে ইএমএফ বের করতে বলছিল নাকি, নাকি স্বতঃস্ফূর্ত কি না স্বতঃস্ফূর্ত এটা বের করতে বলছিল?
হ্যাঁ, স্বতঃস্ফূর্ত যে ম্যাথ গুলো আছে হুম ইয়াকে, ওইটা আসছিল গ নাম্বারটা পারছিলাম। হুম। আর ঘতে তো ঘতে ওইটা মনে নাই। কেমন ছিল মোটামুটি, কিছু মনে নেই? ঘয়ের ওইটা মনে নেই ভাইয়া। আচ্ছা, আমাকে কোশ্চেনটা দেখাও খুঁজে। আচ্ছা ভাইয়া, কোশ্চিনটা ঘতে কি আছে আমি একটু দেখি, দাঁড়াও। ম্যাথ টাইপের মনে হয় আর কিছু নাই, মানে এই চ্যাপ্টারে ম্যাথ হচ্ছে আমরা শুরু থেকে যেগুলো দেখছি, শুরুর দিকে কিছু ছিল, মাঝখানে ইএমএফ ছিল, ইএমএফ এর মধ্যে তো আবার চ্যাপ্টার 3 এর কিছু কনসেপ্ট ঢুকে, জারণ বিজারণ বুঝতে হয়। তো আমাদের মোটামুটি জারণ বিজারণ কেমনে হয় আমরা বুঝি, বিক্রিয়াগুলো লিখতে পারি। এখানে শুধু এক্সট্রা শিখছি এগুলাকে হচ্ছে কোষ আকারে কিভাবে দেখায়, ওই যে দাগ দিয়ে দিয়ে একটা দাগ দিতে হয়, দুইটা দাগ দিতে হয়, ওভাবে লেখা শিখছি আর কি। এছাড়া হচ্ছে এখানে নতুন কিছু নাই। আমরা আমরা ইএমএফ বের করা দেখছি। আজকে দেখলাম হচ্ছে নান্স ইকুয়েশন দিয়ে কিভাবে হচ্ছে কি বলে অপ্রমাণ অবস্থায় ইএমএফ বের করতে হয় ওইটা। এরপরে তোমার এগুলো হচ্ছে থিওরি, দেখো তড়িৎদ্বার এবং এর প্রকারভেদ, কয়েক ধরনের তড়িৎদ্বার আছে, ওগুলা কিভাবে লিখে ওগুলা ব্যাপারে এক্সপ্লেন করা এখানে। যেমন ধরো ধাতু, ধাতুর আয়ন, অর্ধকোষ, এটা আমরা অলরেডি আমরা ড্যানিয়েল কোষে দেখছি। যে ধরো একটা ধাতুর সাথে তার তার আয়নটা বা তার লবণের ইয়াটা যখন ইয়া করি তখন ধাতু ধাতুর আয়নের অর্ধকোষ তৈরি হয়। যেমন জিঙ্কের মধ্যে, জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্কের তড়িৎদ্বার, তার নিজের লবণ, তো ওই লবণটা থেকে ওর আয়নই আসে, তো ওখানে আমরা এই ধাতু ধাতুর আয়ন অর্ধকোষটা পাই। তারপরে বলছে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণের অর্ধকোষ, এটা এক ধরনের। তারপরে বলছে ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ, এটা এক ধরনের। তো তড়িৎদ্বার অনেক ধরনের হয়। আমরা ড্যানিয়েল কোষে প্রথম টাইপেরটা দেখছি আর কি। এরকম অনেকগুলা কোষ আছে, এক একটাতে এক এক রকম ইউজ করা হয়, তো ওই তড়িৎদ্বার গুলো এখানে এক্সপ্লেন করছে। দেন এখানে বলছে, এখানে ওই ধাতু আমরা যেটা দেখছি ড্যানিয়েল কোষে ওইটাকে এক্সপ্লেন করছে, মানে এগুলো দেখবো আর কি একে একে। আর কি আছে, এক এবং দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ, এগুলো ইয়া করছে। তো তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, দুইটাকে এক্সপ্লেন করছে। আমরা তো শুরুতে দেখছিলাম একদম তড়িৎ রাসায়নিক আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য টার্থক্য ছিল। দেখো তড়িৎ রাসায়নিক কোষে ড্রাইসেল আছে, ড্রাইসেলের হচ্ছে আমাদেরকে গঠন দেখতে হবে। আবার ড্রাইসেল বলতে আমাদের যে পেন্সিল সেল গুলো আছে ওগুলো আর কি, রিমোটে যেগুলো ইউজ করে ওগুলো হলো ড্রাইসেল, ওগুলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট। আর দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে গ্যালভানিক কোষ আর ড্যানিয়েল কোষ বলতে পারো। এখানে হচ্ছে দুইটা আলাদা প্রকোষ্ঠ থাকে, মানে ধরো আমরা যেটা দেখছি ড্যানিয়েল কোষে জারণের জন্য একটা বিকার, বিজারণের জন্য আরেকটা বিকার, এরকম দুইটা দুইটা আলাদা চেম্বার থাকে। আর কি আছে, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক, এটা দেখছি আমরা, এই যে ইয়াটা দেখছি আমরা ড্যানিয়েল কোষ দেখছি। ড্যানিয়েল কোষ এক ধরনের গ্যালভানিক কোষ, ওইটা আবার এখানে এক্সপ্লেন করা। দেন হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটার ভিতরে কিভাবে করে ওইটা এক্সপ্লেন করা। মানে এগুলো প্রত্যেকটাই একই ধরনের আর কি, তোমাকে বিক্রিয়া সহ এক্সপ্লেন করতে বলবে। এই যে ড্রাই সেল, আমাদের যেগুলো ব্যাটারি আছে, ব্যাটারি গুলো কিভাবে কাজ করে, এটা এগুলো এক্সপ্লেনেশন আসে গ নম্বরে, তোমাকে লিখতে বলে কিভাবে কাজ করে। তখন এটার প্রথমে ব্যাখ্যা দিতে হয় এটার গঠন কেমন, দেন এটা জারণ বিজারণ কেমনে হয় এগুলো লিখতে হয়, কোনটার কাজ কি, এই বিক্রিয়া সহ লিখতে হয়। দেন দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে এগুলো কিভাবে কাজ করে, মানে এগুলো সব থিওরিটিক্যাল কথাবার্তা আর কি। পুরাটাই তোমাকে ব্যাখ্যামূলক ভাবেই পড়তে হবে। আর কি আছে, গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট, রিচার্জেবল ব্যাটারি, এগুলোও মোটামুটি ওই একই ইয়ার মধ্যেই পড়ে, তোমাকে এক্সপ্লেন করতে বলবে। বাট সবগুলো আসলে লাগে না, প্রত্যেকটা লাগে না, কারণ এত বিক্রিয়া মনে রাখা সম্ভব না। যেগুলো আছে এগুলো নিয়ে মনে থাকে না। না, এগুলো এগুলার মানে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলাও আসে, বাট কম। এগুলা থেকে তোমার মেইনলি গ্যালভানিক কোষ, ড্রাই সেল, এগুলা বেশি আসে আর কি। বাট এগুলা হচ্ছে মানে তোমাকে প্রশ্নই করবে এগুলো, তো মানে থিওরিটিক্যাল যদি প্রশ্ন করে তোমাকে বলবে এই কোর্সটা এক্সপ্লেন করতে, তখন মানে তোমাকে জানা লাগবে আসলে জিনিসটা কি। এমসিকিউ আসলে তো ওগুলো আরো ভিতর থেকে আসে। এগুলার আবার ইয়ে আছে, মানে এক একটা কোষের এক একটা বৈশিষ্ট্য আছে। ধরো কোনোটার পাওয়ার অনেক বেশি হয়, আকারে ছোট হয়, এরকম আর কি। এগুলো সবই থিওরিটিক্যাল, এগুলো আস্তে ধীরে দেখতে হবে আর কি। দেখি, আর ম্যাথমেটিক্যাল কিছু থাকার কথা না। এগুলো আগে রিলেটেডই, আগে যেগুলো ইয়া করছে ওগুলোর সাথেই জাস্ট কোষের টপিক গুলো অ্যাড করে কিছু অঙ্ক করছে। এগুলো দেখবো, ওর পরে আমরা ক্লিয়ার করতে পারবো। পিএইচ পিএইচ পিএইচ
পিএইচ এর বেসিক দেওয়া এখানে, তেমন কিছু না। এই চ্যাপ্টারে তেমন কিছু নাই। সো আমরা একটু রিভিউ করি শুরু থেকে, এরপর আমরা থিওরিটিক্যাল পার্টে যাবো আর কি। আজকে মনে হয় যাবো না থিওরিটিক্যাল পার্টে। থিওরিটিক্যাল পার্ট শুরু করবো, দেখি কালকে পড়তে পারবো তুমি? কালকে শুরু করবো। আজকে আমারও দেখা লাগবে থিওরিটিক্যাল পার্ট, আমিও ঠিক মতো মনে নেই আমার। ভাই কালকে কখন মানে? এই রাতের দিকেই। দিনের বেলা একটু টাফ, কালকে আমার মাস্টার্সের ক্লাস আছে, তো ধরো আসতেই আমার সন্ধ্যা হবে। ভাই আদৌ কালকে ক্লাস হবে রাতে না। একটু টাফ হবে, কারণ রাতে মনে হয় ভাই এক্সাম নিবে নাকি। এক্সাম নিবে কিসের? ম্যাথ? হ্যাঁ, ফিজিক্সের আর কি। ফিজিক্সের? ওকে। পরশুদিন সকালে পারবো তুমি যদি পারো। জি ভাই, তাহলে শনিবারে সকালে। আমার একটু মানে ডক্টর থেকে মানা আছে, তো রাতে বেশি রাত জাগা যাবে না, এই জন্য আর কি। ওকে, সমস্যা নেই। পরশুদিন 2 দিনই পারবো সকালে। ঠিক আছে। আপনি পড়াই ওই মাস্টার্স 2 দিনই মানে অলরেডি সকালে স্টার্ট পড়ায় করে ফেলবো না। দিয়েছে? আমার শুক্রবারে ক্লাস। ও আচ্ছা আচ্ছা। মাস্টার্স শুধু আপনি স্টার্ট করে দিয়েছেন ভাই? আপাতত ঢুকছি, এখন দেখা যাক। ও, আপনারা কি দেশের বাইরে যাওয়ার প্ল্যান না ভাই দেশেই? আপাতত প্ল্যান করতেছি না কোনো, দেখি কি হয়। ও আচ্ছা। মন ভাই তো যত সম্ভব জুন জুলাই মধ্যেই যাওয়ার ট্রাই করতেছে। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, মানে সামনে জি ফলে ভাই। আর কি। আচ্ছা ভাই। আমি আপাতত ইয়া করতেছি না, গেলে হয়তো বা 27 সালে যাইতে পারি, 26-এ আপাতত না। আচ্ছা। অনেকটা অনেক হেক্টিক আসলে, মানে দেরি হয়ে গেছে তো। মানে জি, মন অ্যাপ্লিকেশন ভাইয়ের ফলের সাথে জন্য গল্প হইলো আমার আপনারা অ্যাপ্লিকেশন মানে শুরু আপনারা। হয় হচ্ছে জুন জুলাইয়ের দিকে আর কি। মানে আমরা জি তো বেড়েছি অনেক পরে, যারা ধরো আগে থেকে শুরু করছিল ওরা মোটামুটি একটু প্রিপেয়ার্ড, অনেকে অনেক লেটারও পেয়ে গেছে। এখন জি ভাই। জিনিসটা শুরু করলে আসলে দেখা যাবে মানে অত ভালো ইউনিভার্সিটি পাবো কিনা এটারও গ্যারান্টি নাই। দেখে জি হচ্ছে ভাই। একটু থেমে আছি আপাতত, ইয়া করি আর মানে সহজ না আর কি, অনেক কিছু গুছাইতে হয়, জি, মেল করা লাগে, ওয়েট মন করা ভাই লাগে। তো দেখতেছি। টাকারও ব্যাপার আছে আর কি, অ্যাপ্লিকেশন করতেও বহুত টাকা লাগে, 10-15 হাজার করে লাগে এক একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে। জি ভাই, মন ভাইকে দেখতেছি খুবই তো প্যারা আর কি। ইউএসএ তো খুবই টাফ এখন, তার ভিতর ট্রাম্প তো যার সাথে। ট্রাম্পের কাহিনী হ্যাঁ, ঝামেলা ট্রাম্প যে লাগাইছে। ঝামেলা শুরু করছে। আমার চাচুরা ইউএসএ তে থাকে, দুইটা চাচু। ওনারা বলতেছে যে দেশের অবস্থা খুবই বাজে করে রাখছে। অলরেডি তো 21টা ইউনিভার্সিটি তো মানে সাউথ এশিয়ান স্টুডেন্ট ব্যান করে দিয়েছে। এইগুলো তো মানে তুই ইয়া করতে পারবে না ভাই, এভাবে তো দেশ চালাইতে পারবে না ওরা। জি, দেখা যাক। দেশ চলেই ভাই আমাদের উপর, বিদেশিরা যারা আসে পড়াশোনা করতে তাদের উপর, মানে ওদের নিজেদের লোকালদের থেকে, বাইরে থেকে যারা এসে ওখানে থাকে আর হচ্ছে পড়তে আসে আর কাজ করতে আসে, এদের দিয়েই আসলে পুরো দেশ চলে এখন। জি এদেরকে হ্যাঁ, যদি হচ্ছে এভাবে ইয়া করে, এরা চালাতে পারবে না দেশ। দেখবা যখন ট্রাম্পের ইয়া শেষ হয়ে যাবে তখন আবার আগের মতো হয়ে যাচ্ছে। জি। এখন তো ট্রাম্প তো এবারে থাকার পর তো সেকেন্ড টাইম তো দুইবার তো হয়ে গেছে, আর তো হইতে পারবে না। তো তো মানে ট্রাম্পই মেনলি ঝামেলাটা করতেছে। So, ও যাওয়ার পর দেখবা এগুলো আবার নর্মাল হয়ে যাচ্ছে, কারণ দেশ চালাইতে হবে তো। তোমার জি ভাই। ইউএসএ তে যত মানুষ থাকে এর অর্ধেকের বেশি মনে হয় বাইরেরই। জি, অর্ধেক বেশি ভাই। ম্যাক্সিমাম ইভেন ওদের গভর্নমেন্ট জব গুলাতেও দেখবে বাইরের মানুষরা জব করে। হ্যাঁ, আমার চাচি তো ওখানকার ট্রাফিক পুলিশ। তো ওরা চালাইতে পারবে না আর কি, এরকম যদি রুলস ইয়া করে, ওরা যদি বাইরে থেকে মানুষ নাই নেয়। আমাদের দেখো, আমাদের দেশেই মানে আমাদের পিচ্চিনি এক দেশ, তাও প্রতি বছর গভর্নমেন্টই কত জন করে হচ্ছে নিচ্ছে, প্রতি বছর হ্যাঁ, রিটায়ারমেন্ট হচ্ছে, দেন ওদেরকে আবার নতুন মানুষ নিতে হচ্ছে, এরকম ভাবেই তো চলতেছে। তো ওদেরও তো এরকম আছে, ওদেরও তো মানুষ রিটায়ারমেন্টে যাচ্ছে, তখন ওদেরকে নতুন মানুষ নিতে হচ্ছে। এরা যদি আমাদেরকে ঢুকতেই না দেয় তাহলে এরা নিবে কেমনে? তাহলে আপনার ভাই মাস্টার সেখান থেকে করে পিএইচডি এগুলো নিয়ে প্ল্যান না, আমি দেশে কমপ্লিট তাই? করবো কিনা এটা শিওরিটি নাই, মানে আপাতত ঢুকছি, যদি হচ্ছে মানে যাওয়া না হয়, মানে ধরো আমি যদি 2 বছরের মধ্যে না যাই, তাইলে হচ্ছে জি। আমার মাস্টার্সটা কমপ্লিট হয়ে যাবে ফাঁক দিয়ে। আর যদি আচ্ছা চলে আচ্ছা। যাই, মানে আমিও ট্রাই করব, আমি হচ্ছে 27-এর স্প্রিং এ সম্ভবত ট্রাই করব, মানে আচ্ছা। 26-এর ফলে না করে আমি 27-এর স্প্রিং এ সম্ভবত ট্রাই করব। জি। তো ওইটাতে যদি পারি তাইলে হয়তো বা মাস্টার্স এখান থেকে বাদ দিয়ে ডিরেক্টলি চলে যাবো আর কি।
আচ্ছা আচ্ছা, এটা তো দুইটা টাইম, মানে ইউএসএ তে যত যত সম্ভব তো এটা তো জুন জুলাই, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ফল, তোমার জুন জুলাই আর সেপ্টেম্বরের দিকে যেটা যায় ওটা হচ্ছে ফল, জি। ফল সেমিস্টার। আর তোমার ডিসেম্বর মানে শেষের দিকে যেটা যায়, ধরো ডিসেম্বর জি জানুয়ারির দিকে যখন মানে ক্লাস শুরু হয়, যখন জানুয়ারি ডিসেম্বরের দিকে, ওটা হচ্ছে স্প্রিং সেমিস্টার। আর ও আচ্ছা, ফল সেমিস্টারে ক্লাস শুরু হয় ধরো সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইমে। বুঝছি। আর মোটামুটি এর আগে ধরো 1 বছরের মতো লাগে সব ঠিকঠাক করতে, ভিসা পাইতে এগুলাতে। মানে এগুলা তো আপনাদের ঝামেলা তো আছে আবার বুঝছো, মানে ইউনিভার্সিটি সর্ট পোস্ট করতে হয়, গ্রাজুয়েশন। তারপরে টিচারদের মানে সব জায়গায় তো সেন্ট্রাল সিস্টেম না। সেন্ট্রাল জি সিস্টেম যেগুলোতে আছে ওগুলোতে সেন্ট্রালি অ্যাপ্লাই করে আসলে ইয়া করা লাগে। বাট যেগুলোতে তোমার টিচার বেসড হয় ওখানে আগে টিচারদের মেইল করে ওনাদের কনভিন্স করতে হয়, যখন ওনারা একটা হ্যাঁ, পজিটিভ রিসার্চ ইয়া দেয়। অ্যাসিস্ট্যান্ট এই টাইপ হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, বলতে গেলে ওইটাও একটা ইয়া। তো টিচাররা যখন পজিটিভ একটা রিপ্লাই দেয় যে আসো, আর তুমি হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করো, বাকিটুকু আমি দেখতেছি। এরপরে মেইনলি হচ্ছে আমার শুরু হয়, কারণ আমাকে তখন জি সে বলে দিছে আমাকে নিবে। তো এরপরে জি আমি অ্যাপ্লাই করবো স্কলারশিপের জন্য, প্রসেস। টিএ, আর এগুলোর জন্য। জি, আন্ডার গ্রাজুয়েশনেও এখন ইউএসএ তে ভিসা দিচ্ছে না। আমার এক ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড এরকম ট্রাই করছে, হয় নাই। ওরা এখন ইউকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। অনেক ঝামেলা ইউকেতে, করছে। ইউকেও ঝামেলা আছে, মানে সব জায়গায় ঝামেলা আর কি। এক এক জায়গার প্রসেস এক এক ঝামেলা, ওদের স্ক্রিনিং প্রসেস ইউকে অনেক কঠিন, কিছু জায়গায় আছে স্ক্রিনিং অনেক কঠিন করে আর কি, মানে এত ইউকে তে বাছাই করে। কস্ট অনেক বেশি, মানে অনেক কস্ট। তো এশিয়ার মধ্যে যেমন ভালো ভালো কিছু ইউনিভার্সিটি আছে, বাট এরা এখানে চান্স পাওয়াটাই কঠিন। আপনাদের তো এখন বিয়ে শাদীর সময় হয়ে গেছে, হুম। মন থেকে তো বিয়ের কথাই বলা যায় না। ওরাই ধরে বিয়ে দাও। না ভাই, এখন করবে না, আমরা অনেক বুঝাইছি। আমাকে তো কমেন্টে বলে দিয়েছে যে তোমাকে তাজ্য ভাই করা হইল, এখন বিয়ে করবে না। অনেক বলার পরও আমার বড়াব্বু, যদি বড়াব্বু এক পায়ে রাজি যে মন বললে বিয়ে দিয়ে দিব, কিন্তু মন ভাই এখন বিয়ে শাদী এখন করবে না। আচ্ছা, তুমি যেটা মন ভাই, করবা, আজকে আমরা জি ভাই। থিওরি পার্টে দেখাবোই না, আমরা ছোট্ট অঙ্ক করছি ওইটুকুই পড়বো। তো তুমি যেটা করবা, তোমার তো কালকে পরীক্ষা, তো কালকে তো পড়বা না। জি ভাই। পরশুদিন, পরশুদিন নিব, না পরশুদিন হচ্ছে থিওরিটিক্যাল পার্টটুকু পড়াবো। জি। তুমি পরশুদিন একটা পরীক্ষা দিবা। আচ্ছা ভাই। কোন চ্যাপ্টারের উপর দিবা এখন বলো? হয় এটা হ্যাঁ, নাহলে আপনি চ্যাপ্টার 3। আপনি যেটা নিবেন না। শনিবারে আমরা হচ্ছে এইটা থিওরিটিক্যাল পার্টটুকু শুরু করব, মানে ব্যাটারি সেলগুলো আমরা ডিসক্রাইব করে করবো যতটুকু পড়া দরকার। আচ্ছা। রবিবারে তুমি একটা পরীক্ষা দিবা, আচ্ছা ভাই। সিকিউ থাকবে, এমসিকিউ দিব, সমস্যা নেই। তুমি কোন চ্যাপ্টারের উপর দিবা, 3 নাম্বার নাকি 4 নাম্বার? তিনটা ওইটা করা হয়েছে, 4 নাম্বার তো ফুললি কমপ্লিট হয়নি এখনো। তাইলে 3-এর উপরে দাও। আচ্ছা ভাই। তাইলে 3-এর উপরে দাও, নেক্সট উইকে হচ্ছে একটা 4-এর উপরে নিব। মানে আমাদের মোটামুটি ধরো এগুলা চ্যাপ্টারে পড়ার জিনিসপাতি কম। আমাদের জৈব যৌগ বাকি আছে, আমরা জৈব যৌগ ধরবো। So ধরো আমরা টুকটাক জৈব যৌগ আগাইতে থাকবো, আর মাঝখান দিয়ে ধরো একটা করে দুইটা করে চ্যাপ্টার পড়ে পড়ে ধরো পরীক্ষা দিলে তোমার রিভিশনও চলতে থাকবে। এভাবে করবো আর আচ্ছা। কি, তাই না? আচ্ছা কারণ ভাই। আমাদের ধরো ফার্স্ট পেপারের চ্যাপ্টার গুলো আমরা দেখছি, সেকেন্ড পেপারও জি। আমাদের আমরা 1 নাম্বার চ্যাপ্টার দেখছি, 3 নাম্বার দেখছি, এক চার নাম্বার নাম্বারও দেখছি, মোটামুটি 3 নাম্বার দেখছি। দেখছি, 4 চলতেছে। মানে 4 চলতেছে, এটাও ধরো আমরা থিওরিটিক্যাল পার্টটুকু দেখলে হয়ে যাবে। তো এখন আমরা ধরো বাকি থাকবে মেনলি 2, যেটা সবচেয়ে কঠিন। তো ওইটা ধরো জি করতে থাকবো, মাঝখানে ধরো একদিন করে পরীক্ষা নিলাম, ওইটাতে তুমি একটা চ্যাপ্টার পুরোটা পড়লা, পরে পরীক্ষা দিলা। এরপর যদি কোনো সমস্যা বের হয়, ওগুলাও আমরা দেখলাম। তাহলে তোমার রিভিশনও জি চলবে, যেগুলো বাকি আছে ওগুলো কমপ্লিট হয়ে যাবে। জি ভাই, বুঝছি। ওকে, কারণ এগুলো চ্যাপ্টার তো একদম ম্যাথ বেস। তোমাদের চ্যাপ্টার 3, এখান থেকে কি আসে, জারণ বিজারণ আসে, যাবেন আসবেই। বিজয়। চ্যাপ্টার 4, এখান থেকে তোমাকে ইএমএফ এর ম্যাথ একটা দিবেই দিবে। তা কিছু কমন জিনিস আছে, এগুলো এগুলো ফলো করলে তোমার ধরো পরীক্ষার মোটামুটি একটা পার্সেন্টেজ মার্ক কমনই আছে তোমার কাছে, তোমাকে জাস্ট ভালোভাবে লিখে আসতে হবে। যেহেতু ম্যাথমেটিক্যাল এগুলো, এগুলো থেকে পেঁচানোর কিছু নাই। তো যেগুলো কমন জিনিস এগুলো হচ্ছে আমরা একদম টাইট করব, আর যেগুলো থিওরিটিক্যাল জিনিস আছে এগুলো লিখার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে লিখতেছো, ওইটার উপর তোমার মার্কস আসবে। তো যেগুলো ধরো আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট আছে এগুলোকে আমরা ছাড় দিব না, এগুলো হচ্ছে আমরা মাঝখান দিয়ে পুরো কমপ্লিট করে ফেলবো।
এটাই করি। আজকে বেশি পড়াবো না। আমিও ভুলে গেছিলাম আজকে পড়া আছে। কালকে দেখি, পরশুদিন দেখি আমরা থিওরিটিক্যাল পার্টটুকু আমি দেখবনি। দেখে হচ্ছে আমরা পরশুদিন এটা থিওরি পড়বো। শেষ হবে না হয়তোবা, কারণ অনেক কিছু আছে। সো শুরু করব। আর তরশুদিন হচ্ছে আমরা একটা পরীক্ষা দেব, চ্যাপ্টার 3 এর উপর। ঠিক আছে?